থ্যাংক ইউ। আমরা গত ক্লাসে বাংলা ভাষার সাময়িক পত্রের সূচনা, সাময়িক পত্রের প্রচার প্রসার এবং বাংলা ভাষা এবং বাংলা ভাষার একটা লিটারারি ফর্ম তৈরি করায় বা লিখিত রূপ তৈরি করায় ম্যাগাজিনের ভূমিকা কি তাই নিয়ে লেখাপড়া করেছিলাম। এই বাংলা ভাষার সাময়িক পত্র পড়বার সময় আমরা হিন্দুদের তৈরি হিন্দুদের সম্পাদিত সাময়িক পত্র এবং মুসলমানদের সম্পাদিত সাময়িক পত্র পুরো আলোচনাটাকে এই দুই ভাগে ভাগ করে ফেলেছিলাম। এই ভাগের মধ্যে প্রথম আপনারা যদি মনে থাকে বাংলাদেশের বাংলা ভাষা তথা ভারতবর্ষের প্রথম পত্রিকা হচ্ছে বেঙ্গল গেজেট, বাংলা ভাষায় প্রথম পত্রিকা দিগদর্শন, মুসলমানদের প্রচারিত প্রথম পত্রিকা সমাচার, সভা রাজেন্দ্র, সওগাত, আহ, মুসলিম ভারত, শিখা, ধূমকেতু, এই চারটা হলো মুসলমানদের প্রকাশিত পত্রিকাগুলোর মধ্যে চারটি অন্যতম পত্রিকা হলো যেগুলোর নাম বললাম সেগুলো। এখন এর পরের সেশনে, দ্বিতীয় সেশনে আমরা পড়েছিলাম বাংলা সাহিত্যের নমুনার মধ্যে গীতি কবিতা। গীতি কবিতার ফর্মের মধ্যে আমরা শুরু থেকে বিহারীলাল চক্রবর্তী থেকে শুরু করে অক্ষয় কুমার বড়াল এবং তারপরে ওখানে মাঝে ছিলেন দ্বিজেন্দ্রনাথ সেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, স্বর্ণকুমারী দেবী, অক্ষয় কুমার বড়াল, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রনাথ রায় এবং সত্যেন্দ্রনাথ দত্ত থেকে আমরা শেষ করেছিলাম গীতি কবিতা একের ক্লাসটা। গীতি কবিতার একের পরে গীতি কবিতা ২ এই লেকচারটা দিয়ে আমাদের আজকে পড়া শুরু করবার কথা এবং আজকের ক্লাসে মূলত কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবিকে নিয়ে আমাদের লেখাপড়া করবার কথা। আমরা গীতি কবিতা ২ অংশে প্রবেশ করি। কাজী নজরুল ইসলামের পরে আমরা আরো ৬ জন কবিকে অল্প করে পড়ব। তাদের ধারা ভিন্ন। এই কাজী নজরুল ইসলাম পর্যন্ত আমরা মোটামুটি বলতে পারি যে রবীন্দ্র যুগের একটা বলতে পারি যে কাজী নজরুল ইসলাম পর্যন্ত রবীন্দ্র যুগটা বর্তমান। রবীন্দ্র যুগ বলতে আমরা কি বুঝি? রবীন্দ্র যুগ বলতে বুঝবো যে রবীন্দ্রনাথের সমসাময়িক বা রবীন্দ্রনাথ যখন কবিতা লিখেছেন ওই সময়টাকে আমরা বলছি রবীন্দ্র যুগ। কারা রবীন্দ্র যুগের কবি? যারা যখনও পর্যন্ত রবীন্দ্রনাথ কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত রবীন্দ্র বিরোধী প্রভাব বাংলা সাহিত্যে তৈরি হয়নি। যারা রবীন্দ্র যুগে লিখেছেন তারা যে সবাই রবীন্দ্রনাথের মতোই লিখেছেন এমন না। কেউ কেউ আছেন যে আহ, সরাসরি রবীন্দ্রনাথকে ফলো করে অনুসরণ করে লিখছেন, কিন্তু তারা যে সবাই রবীন্দ্রনাথকে ফলো করে মানে সবাই একই রকম লিখছেন তা না, কিন্তু তারা রবীন্দ্রনাথের বিরোধিতা করেননি। কিন্তু এর পরে একটা ধারা তৈরি হয়, বিশেষ করে কাজী নজরুল ইসলাম আমি বলবো যে রবীন্দ্র যুগের শেষ গুরুত্বপূর্ণ কবি। এর পরে একটা ধারা তৈরি হয় যেখানে রবীন্দ্রনাথের রাবীন্দ্রিক ঢঙ্গে কবিতাটাকে আক্রমণ করা হয়, বলা হয় যে এই ধারাটা অবাস্তব, অনেক বেশি কল্পনা আশ্রিত, বাস্তবতা থেকে অনেক বেশি দূরের, আমাদের নতুন ধাঁচের কবিতা লেখা উচিত। এই মন্ত্রে বা এই মঠতে একদল কবি কবিতা লিখতে শুরু করেন। তাদেরকে আমরা বলছি রবীন্দ্র যুগ পরবর্তী কবি বা রবীন্দ্র বিরোধী কবি অথবা রবীন্দ্র প্রভাব মুক্ত কবি। হুম তাদের কথা বলবো পরে। তো কাজী নজরুল ইসলামকে আমরা বলছি যে রবীন্দ্র যুগের কবি, কিন্তু ওই একই কথা তার জন্য যে রবীন্দ্র যুগের কবি হলেও তিনি কিন্তু কবিতা লিখেছেন নিজের মতো করে। তিনি কিন্তু রবীন্দ্রনাথের অনুসারী নন, এটা মাথায় রাখতে হবে। তিনি রবীন্দ্র যুগের কবি, কিন্তু তিনি রবীন্দ্রনাথের অনুসারী নন। তিনি নিজের মতো করে তার স্বকীয় বৈশিষ্ট্য প্রদর্শন করে তিনি কবিতাগুলো লিখেছেন। এই কবিতাগুলোর মধ্যে নজরুলের যে ধারাটা রয়েছে বা নজরুলের যে মেধা রয়েছে, নজরুলের যে কাব্য প্রতিভা রয়েছে, তারই পরিচয় তার কবিতাগুলো, অন্য কোনো কিছু অনুসরণ নয়। আচ্ছা, এখন কাজী নজরুল ইসলাম 1899 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1976 সালে মৃত্যুবরণ করেছেন। এর মাঝে 42 বছর বয়সী কবি বাক শক্তি হারান এবং মস্তিষ্কের এক ধরনের জটিল রোগে আক্রান্ত হন। ফলে তার কাব্য জীবন অর্থাৎ ক্যারিয়ার খুব সংক্ষিপ্ত। এবং এই সংক্ষিপ্ত সময়ে কাজী নজরুল যে কাজগুলো করে গেছেন সেগুলো তার তার পরিমাণটা বিশাল। হুম এখন এরপরে যখন দেশ স্বাধীন হলো তখন তো তিনি অসুস্থ, একদম অসুস্থ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে দেশে নিয়ে আসলেন, দেশের নাগরিকত্ব দিলেন এবং বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হলো কাজী নজরুল ইসলামকে। কাজী নজরুল এরপর 1976 সালে তিনি মৃত্যুবরণ করলেন। তার কবর রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
চারুকলার পাশে অথবা ঢাকা চারুকলার পাশে বলবো না, চারুকলার দিকে না, বলবো যে কেন্দ্রীয় মসজিদের প্রাঙ্গণে, কেন্দ্রীয় মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে, মানে ওই কেন্দ্রীয় মসজিদ আর চারুকলার মাঝে যে জায়গাটা, ওই জায়গায় হচ্ছে কাজী নজরুল ইসলামের কবর। সেখানে আরো অনেক বুদ্ধিজীবীর কবর রয়েছে, বাট কাজী নজরুল ইসলামের মানে কবরটা ওখানে সবচেয়ে বড় এবং দৃষ্টিগ্রাহ্য। জয়নুল আবেদিনের কবর ওইখানে। যাই হোক, এখন কাজী নজরুলের কাব্য প্রতিভা নিয়ে পড়তে গেলে যেটা মনে রাখা দরকার তা হলো, আহ, রবীন্দ্রনাথকে আমরা যেমন শুধু কবিতার বই পড়ে শুধু কবিতা দিয়ে শেষ করে ফেলেছিলাম, বা কি কি বই তিনি লিখেছেন, তার জীবনে কাব্য কবি প্রতিভার পর্বগুলো কি কি, এগুলো পড়েই শেষ করে ফেলেছিলাম। গীতি কবিতায় কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে আমরা তেমনটা করছি না। নজরুলের কবিতায় পর্বের চেয়ে নজরুলের কবিতার ধারাটা অনুভব করা একটু বেশি জরুরি। ফলে নজরুল কিরকম কবিতা লিখতেন সেই দিকে আমরা একটু মনোযোগ দেব। কবি নজরুলের সম্বন্ধে আলোচনা করতে গেলে প্রথম যে কথাটা দিয়ে আমরা শুরু করতে চাই, তার উপর যে দিক থেকে আমরা আলোচনা শুরু করতে তা হলো এই, যে নজরুলের একটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তিনি জন্ম নিয়েছিলেন অত্যন্ত দরিদ্র পরিবারে, অত্যন্ত দরিদ্র পরিবার, এবং তার বাবা ছিলেন না, মারা গিয়েছিলেন অতি অল্প বয়সে, যেন তার নামই হয়ে গিয়েছিল দুঃখ মিয়া, যেহেতু তিনি দুঃখ শব্দটা এসে দুঃখ থেকে। এই দুঃখ মিয়া ছোটবেলা থেকেই তিনি জীবন কাটিয়েছেন বহুত প্রতিকূলতার মধ্য দিয়ে, হ্যাঁ। তাকে তার লেখাপড়ায় আগ্রহ দেখে তাকে একজন দারোগা নিয়ে এসেছিলেন ময়মনসিংহে, ভর্তি করিয়ে দিয়েছিলেন স্কুলে। তিনি রুটির দোকানে কাজ করে করে এবং লেখাপড়া চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু অন্যের পয়সাতে হওয়াতেই এবং নিজেরও খুব মন চঞ্চল হওয়াতে অথবা কাজের একটা চাপ থাকাতে, যে কোনো কারণেই হোক, তার এটা তেমন হয় নাই, কি বলে, তার যেটাকে বলে যে তার পড়াটা তেমন আগায় নাই। তিনি অত বেশি একাডেমিক শিক্ষা পাওয়া, একাডেমিক শিক্ষা লাভের সুযোগটাই তার তেমন হয়নি। এই কথাটার একটা গুরুত্বপূর্ণ মান রয়েছে। মানেটা এই যে অন্যরা স্কুলটাই তিনি যেমন পার করতে পারেন না, স্কুলে তেমন পার হন না তিনি। অন্যরা যেভাবে বড় বড় কলেজে পড়ে, তখন তো কলেজ টলেজ বিশ্ববিদ্যালয় বেশ হয়েছে, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে পড়ে ইউরোপিয়ান এডুকেশনের সাথে জড়িত হয়ে পড়ছেন এবং ভারতবর্ষে যে ধরনের শিক্ষা চলছে তখন, সেটার সাথে নিজেদের সম্পৃক্ত করার সুযোগ পাচ্ছেন। আহ নজরুল কিন্তু সেটা পান নাই, সেই সুযোগ নজরুলের ছিল না। কিন্তু অর্থাৎ উম বৈশ্বিক জ্ঞানের সাথে তার যোগাযোগের পথে একটা প্রাতিষ্ঠানিক বাধা ছিল। কিন্তু এই বাধা থাকা সত্ত্বেও তিনি প্রতিভার যে বিকাশ ঘটিয়েছেন সেটা বিস্ময়কর। দেখা গেছে যে তার সমসাময়িক রাজনীতি, তার সমসাময়িক বিশ্বের অবস্থা তিনি সবই জানেন। তার সমসাময়িক সাহিত্য, কলা, শিল্প, দর্শন সম্বন্ধে তার প্রচুর জ্ঞান রয়েছে। এটা রয়েছে তার, তিনি নিজেকে স্বশিক্ষিত করে তুলেছিলেন। হ্যাঁ? নিজেই নিজের পড়ার জন্য সময় বের করতেন। নিজের রিসোর্স নিজেই সংগ্রহ করতেন। কিন্তু গুরু ধরে বিদ্যা, অর্থাৎ শিক্ষকের কাছ থেকে বিদ্যা, এই বিদ্যা লাভের সুযোগ হয়েছে তার জন্য কম। একই কারণে তার লেখাগুলো হয়ে পড়েছে অত্যন্ত, আমি বলবো অত্যন্ত মৌলিক। যেহেতু তিনি কাউকে অনুসরণ করে লিখবেন বা কারো কোনো থিওরি পড়ে লিখবেন, সেভাবে পড়ার সুযোগ তার হয় নাই। হুম? একই কারণে দেখা গেছে যে অনেক কবি রয়েছেন বা অনেক লেখক রয়েছেন যারা হয়তো কোনো একটা নির্দিষ্ট তথ্য দিয়ে খুব বেশি অনুপ্রাণিত, ওই তথ্য অনুসারে কবিতা লিখতে চান। কিন্তু নজরুলের পক্ষে, তার যেহেতু প্রথম দিকে ওভাবে পড়ারই সুযোগ হয় নাই, ওইরকম তথ্য অনুসরণ করে কবিতা লেখার চেয়ে নিজের যে মনোভাবটুকু ছিল, নিজের যে কাব্য অনুভূতি ছিল, সেটাকে সরাসরি প্রকাশ করে দেওয়াই তার কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ফলে তার কবিতাকে থিওরি দিয়ে বিচার করা কঠিন, যে এই কবিতাটা অমুক থিওরিতে লেখা হয়েছে বা অমুক থিওরির আন্ডারে লেখা হয়েছে। বোঝা গেছে কথাটা? হুম? যে কারণে অনেক সময় অনেকে আছেন, তারা তার কবিতা পড়তে গেলে খুব বিব্রত বোধ করেন। হ্যাঁ? যে এই কবিতাটাকে আসলে কোন থিওরির আন্ডারে ফেলা যায়, এটা নিয়ে তারা বুঝতে পারেন না। তখন তারা কি করেন? অনেকে এটা বাজে কাজ করে ফেলেন। তারা নজরুলকে অনেক ছোট কবি বলে আখ্যা দেন। হ্যাঁ? নিজেরা ঠিকমতো বুঝতে পারছেন না বলে বলে দেন যে নজরুল আসলে তেমন বড় কবি নন।
কিন্তু ঘটনাটা আমার মনে হয় উল্টো। আমার মনে হয় যে নজরুলকে বোঝার ব্যাপারে তাদের দক্ষতার অভাব রয়েছে। তার কারণ হচ্ছে নজরুল যে কবিতার আগে তো কবি। নজরুল যেভাবে অনুভব করেন সেটা তিনি কবিতায় লেখেন। এখন নজরুল যা অনুভব করেন বা যেভাবে করেন সেভাবে অনুভব করাটা তো সহজ কথা না। সেভাবে অনুভব করা তো কঠিন কাজ। তো সেই অনুভূতিটা যদি না থাকে তাহলে সেই কবিতা বুঝতে পারাটাও কঠিন। কেমন? তো এই নজরুলের কবিতার মধ্যে একটা জিনিস মাথায় রাখতে হবে, অন্যদের কবিতা যেমন সুষম, সুশৃঙ্খল, নজরুলের কবিতা তো সুশৃঙ্খল নয়। নজরুলের কবিতা হচ্ছে এক ধরনের শিল্পিত চিৎকার বলা যায়। ঠিক আছে? কিন্তু সেই চিৎকার শুনে কেউ ক্লান্ত হয় না। কিন্তু সেই চিৎকার শুনে কেউ ক্লান্ত হয় না। এতখানি নান্দনিক। তো নজরুলের কবিতাকে আমরা কি বলেছে একজন দেখেন দেখেন বাংলা সাহিত্যে নজরুল ইসলামের আবির্ভাব বাংলার স্যাঁতস্যাঁতে মাটি, জল ও বাতাস, ছায়া ঘন নিকুঞ্জে দোয়েল শ্যামার কলতানের মধ্যে দৃপ্ত সিংহের ন্যায় গর্জন মত গর্বিত। হাতির ন্যায় বিচরণ অপ্রত্যাশিত ও বিস্ময়কর। হুম? যে নজরুল বাংলা সাহিত্যে রবীন্দ্র যুগে শক্তিমান কবির সংখ্যা কম নয়। প্রকৃত প্রতিভার কবিও রয়েছেন অনেক, কিন্তু নজরুল ঠিক তাদের জাতের নয়। শীতলতার চেয়ে গ্রীষ্মের প্রখরতার দিকে তিনি বেশি পক্ষপাতী। ঠিক আছে? তার প্রতিভাকে সমগ্রভাবে বুঝতে হলে তার কঠোর ও কোমল, রৌদ্র ও জ্যোৎস্নার যথার্থ সমন্বিত রূপ আমাদের বুঝতে হবে। কথাটা খেয়াল করেন। বলেছেন তার তার মধ্যে দ্বিধারিক বৈশিষ্ট্য ছিল। তিনি সকালেই হয়তো বিদ্রোহমূলক কবিতা লিখেছেন, বিকালে হয়তো প্রেমের কবিতা লিখেছেন, রাতে হয়তো আহ সৃষ্টিকর্তাকে নিয়ে কবিতা লিখেছেন, ভক্তিমূলক কবিতা লিখেছেন। তিনি তার মধ্যে এই ঘন ঘন মানে শিল্পী মন বা শিল্পিত সেট আপটা পরিবর্তনের একটা প্রবণতা বা একটা দক্ষতা তার মধ্যে ছিল। তো আমরা মোটামুটি আহ এটাকে এই নজরুল ইসলামের কবিতাগুলোকে আমরা মোটামুটি ৩ ভাগে ভাগ করে পড়তে পারি। প্রথমটা হলো প্রেমের কবিতা, তার প্রেমের কবিতার সময়টা। দ্বিতীয়টা হলো তার বিদ্রোহমূলক কবিতাগুলোর সময় এবং তৃতীয়টা হলো তার উম ধর্মমূলক বা ভক্তিমূলক কবিতার সময়। এগুলো যে মোটামুটি যুগে ভাগ করা যাবে তা না। কিন্তু বয়সের একটা ছাপ তো রয়েছেই। শুরুর দিকে যে খুব বেশি ভক্তিমূলক কবিতা লিখেছেন তা না। শেষ দিকেই বেশি লিখেছেন। যাই হোক আমরা প্রথম শুরু করি নজরুল ইসলামের প্রেমের কবিতা দিয়ে। কাজী নজরুল ইসলামের কবিতা আপনাদের পড়া হয়েছে 9, 10 এ, 11, 12 এ বা নিজেরা যারা পড়েছেন অনেকের বাসায় সঞ্চিতা বইটা থাকে। হ্যাঁ, সঞ্চিতা একটি তার অনেকগুলো কাব্য থেকে বিভিন্ন কবিতা নিয়ে সঞ্চিতা বলে একটা বইয়ে সংকলিত করা হয়েছে। নজরুলের বইয়ের নাম সঞ্চিতা আর রবীন্দ্রনাথের বইয়ের নাম হলো সঞ্চয়িতা। এর অনেকগুলো কবিতার সংকলন এগুলো। এই সঞ্চিতা বইটা তো অনেকের বাসায় থাকে, হয়তো অনেকে সেগুলো নেড়ে চেড়ে দেখেন টুকটাক সময়, কবিতা পড়েন হয়তো আপনারা কখনো কখনো। কিন্তু যেটা জানা প্রয়োজন তা হলো নজরুলের এই প্রেমের কবিতাগুলোতে শুরু থেকে শেষ পর্যন্ত একটা মূল হাহাকারের কথা একেবারে স্পষ্ট। না পাওয়ার হাহাকার। কেন না পাওয়ার? কারণ নজরুল সারা জীবনই অত্যন্ত দারিদ্র্যের মধ্যে, মাঝে তার লেখা প্রচারিত হচ্ছে, বই প্রকাশ হচ্ছে, ফলে হয়তো কিছুটা অর্থ সমাগম ঘটেছে, কিন্তু বেশিরভাগ সময় তিনি দরিদ্র জীবনযাপনে অভ্যস্ত ছিলেন। ওটি তাকে করতে হয়েছে। ফলে হয়তো একটি মেয়েকে পছন্দ করেছেন, কিন্তু সেটার ওই অর্থ সংক্রান্ত বা সামাজিক কারণ তার জীবনটা তো খুব বেশি গোছানো নয়। আ এসব কারণে হয়তো সেটা পরিণতি পাচ্ছে না, যেকোনো কারণেই হোক। তো এই না পাওয়ার যে যন্ত্রণা, এইটা নজরুলের প্রেমের কবিতাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে। ১ম দিকে কেবল না পাওয়ার যন্ত্রণা, হ্যাঁ? শেষের হাহাকার এবং শেষ দিকে এই যে পাচ্ছি না এবং একটা সময় যে আমরা পৃথিবীতে থাকবো না। এই যে পাওয়া হলো না, হ্যাঁ? এবং যখন পৃথিবীতে থাকবো না, তারপর আর কোনদিন পাওয়ার সম্ভাবনা থাকবে না। কিন্তু আবার দেখা হবে। কারণ তিনি সৃষ্টিকর্তার বিশ্বাসী ছিলেন। তিনি ইসলাম ধর্মের বিশ্বাসী ছিলেন। হ্যাঁ? যে আমাদের মধ্যে এবার দেখা হলো না, আবার দেখা হবে। কিন্তু সেটা কিভাবে দেখা হবে আমরা জানি না। তখন সে কার থাকবে তাও আমি জানি না। এই যন্ত্রণাগুলো কবির কবিতায় রয়েছে। আ নজরুল অর আহমদ শরীফ বলছেন যে নজরুলের সমস্ত কবিতায়, প্রেমের কবিতাগুলোতে তারই লেখা ২ টো লাইন দিয়ে বলছেন। এই ২ টো লাইনের একদম বাস্তব প্রতিফলন রয়েছে। সেটা হলো, "কথা কও কও কথা প্রিয়া, হে আমার যুগে যুগে না পাওয়ার তৃষ্ণা জাগানিয়া।" তিনি যখনই কাউকে অ্যাপ্রোচ করতে গেছেন এই এইটার মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। হুম?
যে পরিণতির জন্য তাকে একটা অপেক্ষা করতে হয়েছে এবং সেটা না হয় তার একটা প্রতিবারই তাকে একটা যন্ত্রণা পেতে হয়েছে। সেখান থেকে তিনি লিখছেন যে কথা কও, কও কথা প্রিয়া, হে আমার যুগে যুগে না পাওয়ার তৃষ্ণা জাগা নেই। এই না পাওয়ার ফলে যে জীবন তৃষ্ণা তৈরি হয়েছে, এটা একদিকে যেমন তার জন্য কষ্টের বিষয়, অন্যদিকে কিন্তু এই তৃষ্ণাটাই কিন্তু কবিকে তৈরি করেছে। এটা মনে রাখতে হবে। যাই হোক, এখন এরপরে আসি আমরা কাজী নজরুল ইসলামের এই প্রেমের কবিতার মধ্যে এই ধারাটা রয়েছে যে কথা কও কও কথা প্রিয়া, হে আমার যুগে যুগে না পাওয়া তৃষ্ণা জাগা নেই। নজরুলের প্রধানতম প্রেমের কাব্য হলো ছায়ানট, শেষ দিকে চক্রবাক এবং আরো অনেক কাব্যতে ছোট ছোট কবিতা রয়েছে প্রেম সংক্রান্ত। তার শেষ কাব্য হলো নতুন চাঁদ। নতুন চাঁদের আগে লিখেছিলেন চক্রবাক। এই দুটোর মধ্যে অজস্র প্রেমের কবিতা রয়েছে। এই দুটো থেকে অনেক কবিতা সঞ্চিতাতেও চলে এসছে। এই কবিতাগুলোতে কবি কি লিখেছেন আমরা একটু দেখব। হুম। কবি যখন আহ এই বিশেষ করে চক্রবাক আর নতুন চাঁদ লেখার সময় কবি টের পেয়ে গেছেন যে তিনি আগের মতো আর কবিতা লিখতে পারছেন না। অর্থাৎ তার অসুস্থতাটা তিনি বুঝতে পারছেন যে তিনি ধীরে ধীরে তার কিছু একটা হচ্ছে যে কারণে তিনি আগের মতো আর কবিতা লিখতে পারছেন না। তার অসুস্থতাটাকে তিনি ধীরে ধীরে অনুধাবন করতে শুরু করেছেন। এই ছাপটা, এই কথাটা তিনি চক্রবাক এবং নতুন চাঁদে লিখতে চেয়েছেন। তিনি চক্রবাক এরকম লিখেছেন, চক্রবাক কাব্যের বাতায়ন পাশে গুবাক তরুর সারি কবিতায় যে তোমাদের পানে চাহিয়া বন্ধু আমি আর জাগিব না, কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙিব না, নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধূর্ত। অর্থাৎ তিনি বলছেন যে এমনি আমি তো একাই থাকি, আমার যন্ত্রণা আমার একার, কিন্তু যখন এই এই অসুখ যদি আমাদের অসুখটা যদি আমাকে গ্রাস করেই ফেলে তাহলে কিন্তু ব্যাপারটা এরকমই দাঁড়াবে যে নিশ্চল নিশ্চুপ আপনার মনে পড়িব একাকী গন্ধ বিধূর্ত। যাই হোক, এমন এই কবিতার শেষটা তিনি করেছেন এভাবে, যাকে তিনি পান নাই বা যাদের তিনি পান নাই তাদেরকে তিনি বলছেন যে ভুল করে কভু আসিলে স্মরণে অমনি তাজিও ভুলি, যদি ভুল করে কখনো এমর বাতায়ন যায় খুলি, বাতায়ন মানে জানালা, বন্ধ করিয়া দিও পূর্ণতায় তোমার জাফরি ফাঁকে, খুঁজো না তাহারে গগন আধারে, মাটিতে পেরে না যাকে। নজরুল জানাচ্ছেন যে যাকে উম পাওয়ার সুযোগ ছিল, সম্ভাবনা ছিল, পৃথিবীতেই পাওয়ার সম্ভাবনা ছিল, তাকে সেই সুযোগ নিজেই নষ্ট করে, সেই সুযোগ নিজে থেকে পার্থিব নানান কারণে ধ্বংস করে এই যে না পাওয়া, সেই না পাওয়াটা যাকে পাওয়া হলো না তাকে যেন স্মরণ করা না হয়। যারে হাত দিয়ে মালা দিতে পারো নাই, কেন মনে রাখো তারে, ভুলে যাও তারে, ভুলে যাও একেবারে। নজরুলের এই গান লিখে গেছেন তিনি চক্রবাক কবিতায়। নতুন চাঁদ বলে তার যে কাব্যটা রয়েছে সেটা তো তখন কবি তখন অসুস্থ, তখন প্রকাশিত হয়েছে। কবি তখন অলরেডি অসুস্থ, তার আগে লেখা কিছু কবিতা এইসব জায়গায় তিনি লিখেছেন এরকম যে আহ একটা কবিতা আছে এর শেষ দিকে, কেঁদে কেঁদে রাতে যদি মোর হাতে লেখনি যায় গো থামি, বিরহ হইয়া বুকে এসে মোর কহিও এই তো আমি। অর্থাৎ খেয়াল করুন ফ্রেজটা যে যদি মোর হাতে লেখনি যায় গো থামি, অর্থাৎ নজরুল নিজেই টের পাচ্ছেন, মানে নজরুল একটা সন্দেহ রয়েছে যে তার এরকম হয়তো লেখা বন্ধ হয়ে যেতে পারে। এর আগে কখনোই নজরুল এভাবে লেখেন নাই। হ্যাঁ, নজরুলের এর আগের কথাগুলো ছিল হ্যাঁ সবসময় লিখেই যাব। বিরহ হোক, আনন্দ হোক, তার জন্য লিখেই যাব। কিন্তু এই প্রথম নজরুল লিখছেন যে কেঁদে কেঁদে রাতে যদি মোর হাতে লেখনি যায় গো থামি, বিরহ হইয়া বুকে এসে মোর কহিও এই তো আমি। কারণ লেখনী যদি থেমে যায় বা তিনি যদি আক্রান্তই হয়ে পড়েন, হ্যাঁ, রোগ আক্রান্তই হয়ে পড়েন, হ্যাঁ, তখন তিনি একাকী এবং আহ মনের অত্যন্ত গভীরে একাই তিনি তার জীবনের আনন্দ এবং বিরহকে উদযাপন করতে চান। যেহেতু পান নাই সেটাকে তিনি যা কিছু পান নাই তাকে তিনি বিরহ হিসেবে উদযাপন করতে চান, ভুলে যেতে চান না। হুম, তিনি কেন এমন হলেন? কেন এরকম লিখলেন? আ মানে এই ধারাটা তার কেন তৈরি হলো? একটা জিনিস মনে রাখবেন যে নজরুল যেহেতু
ওই যে ওভাবে একদম শুরু থেকে যেহেতু পড়াশোনার সুযোগটা হয় নাই, ফলে কোনো নির্দিষ্ট ইজম অনুসরণ করে কবিতা লেখা তার পক্ষে ১ম দিকে খুব সম্ভব ছিল না। আ রোমান্টিসিজম, রিয়ালিজম, মডার্নিজম, পোস্ট মডার্নিজম এই জিনিসগুলো আমরা খুব বেশি এই কোনো একটা নির্দিষ্ট ধারায় ফেলে নজরুলকে পাঠ করা এটা হয়তো সম্ভব হবে না। বরং নজরুলের কবিতা পড়লে দেখব কোনো একটা নির্দিষ্ট অনুভূতিকে বা নির্দিষ্ট ঘটনাকে অনুধাবনের জন্য যেভাবে অনুভব করা প্রয়োজন, যেসব উপাদান অনুভব করা প্রয়োজন তিনি তাই অনুভব করছেন। তাই নিয়ে কবিতা লিখছেন। আর কিছুই নয়। সুতরাং তার কবিতায় পড়তে গেলে হয়তো এই সবকিছুর একটা মিশ্রণ পাওয়া যাবে। বুঝতে পেরেছেন? আ তিনি লিখেছেন উম আ এই কারণেই সমালোচকরা অনেক সময় তার কবিতা পড়তে গিয়ে খুব বিব্রত বোধ করেন। ঠিক রোমান্টিক ধারার কবিতা তো বলা যাচ্ছে না। বরং ঘটনাটা ঘটেছে এভাবে হয়তো নজরুলের কবিতা পড়ে সেখান থেকে হয়তো নতুন থিওরি বেরোচ্ছে। ফলে যারা তাকে ব্যাখ্যা করতে পারেন নাই তারা অনেক সময় তাকে আ ছোট কবি বলে অপমান করার চেষ্টা করেছেন। মনে রাখতে হবে এটা সমালোচকদের কথায় পরে আসি। আগে নজরুলকে বলি যে নজরুল কেন তিনি এভাবে কবিতা লিখতে চান? কেন তিনি এভাবে প্রেমের কবিতা লেখেন? তিনি বলছেন যে একটা কবিতা 'নতুন চাঁদের' একটা কবিতা। সেখানে তিনি কোনো কারণে তার প্রেমিকার সাথে তার শেষ দেখা হয়েছে। অর্থাৎ এরপরে জানেন যে তাদের আর দেখা হবে না। তো ওই ঘটনাটাকে তিনি বর্ণনা করতে চান। লিখেছেন যে, "মনে করো যেন সে কোন জনমে বিদায় সন্ধ্যাবেলা। তুমি বয়ে গেলে এপারে, ভাসিল ওপারে আমার ভেলা।" অর্থাৎ এই যে দেখাটা হলো, এরপরে যেহেতু আর দেখা হবে না, ফলে ২ জন যখন ২ দিকে চলে গেলাম, এটা দুজনের জগতে বিচ্ছিন্ন হয়ে গেলাম। তুমি বয়ে চলে গেলে ওপারে, ভাসিল এপারে আমার ভেলা। এই যখন চলে যাচ্ছ, সেই নদীর জলে পড়ে গেলে তুমি ফুলের মতন ঝরে। আ বলছেন যে যখন এই বিচ্ছেদটা হলো, এই ফুলের মতন ঝরে যাওয়ার সাথে মানে হৃদয় থেকে পতনের একটা রূপক হচ্ছে এই ফুলের মতন ঝরে যাওয়া। উম সেই নদী জলে পড়ে গেলে তুমি ফুলের মতন ঝরে। কেঁদে বলেছিলে যাবার বেলায় কি বলছে? কেঁদে বলেছিলে যাবার বেলায় মনে কি পড়িবে মোরে? জন্মিবে যবে আর কি আঁকিবে হৃদয়ে আমার ছবি। সেই মেয়েটি জিজ্ঞেস করছে যে বিচ্ছেদ হয়েছে কিন্তু তাকে কবি ভুলে যাবেন কিনা? অথবা তাকে মনে রাখবেন কিনা? কারণ যেহেতু একসময় ভালোবাসতো। কবি উত্তর দিয়েছেন যে প্রশ্নটা ছিল কি জন্মিবে যবে আর কি আঁকিবে হৃদয়ে আমার ছবি। আমি বলেছিনু উত্তর দেবে আর জনমের কবি। আমার মনে হয় যে কাজী নজরুল এই জায়গায় খুব শক্তভাবে তিনি বলেছেন যে তার কবিতার মূল মোটিভেশনটা কোথায়? সমস্ত বিদ্রোহমূলক কবিতাকে বাদ দিয়েও আমি বলব যে তিনি মূলত প্রেমের কবি। তিনি মূলত প্রেমমূলক কবিতায় লিখেছেন। তার বিদ্রোহ কবিতাগুলোর মধ্যেও প্রেমের একটা প্রকাশ আছে। সেটা অন্যভাবে। সেটার ডেপথটা একটু এত বেশি সেটা হয়তো কিছু থিওরি ব্যাখ্যা করে তারপরে সেটার মধ্যে যাওয়া যেতে পারে। যে কারণে আমরা এই ক্লাসে হয়তো সেই আলোচনার সুযোগ পাবো না। সেই আলোচনায় যেতে পারব না। যে তার বিদ্রোহমূলক কবিতাগুলোতে কিভাবে প্রেমের ছোঁয়াটা এসছে। নজরুলের এই প্রেমের কবিতাগুলো নিয়ে একটা সমালোচনা আছে। সমালোচকদের একটা অভিযোগ আছে। আসলে সমালোচকরা হয়েছে কি আ মানে সমালোচকদের কি হচ্ছে থাক সেটা অন্য কথা। আ সমালোচকরা কি বলছেন শুনি। অনেকে বলছেন যে নজরুলের কবিতায়, প্রেমের কবিতাগুলোতে বলিষ্ঠতা এবং পৌরুষের অভাব আছে। আচ্ছা, বলিষ্ঠতা এবং পৌরুষের অভাব বলতে তারা কি বোঝাতে চাচ্ছেন? বলছেন যে নজরুলের বিদ্রোহমূলক কবিতাগুলো যেরকম সেখানে তিনি যতখানি বলিষ্ঠ, যতখানি উম দীপ্ত, যতখানি ক্ষিপ্র, তিনি তার এই প্রেমের কবিতাগুলোতে তার হঠাৎ করে দেখা যায় যে আত্মবিশ্বাসের একটা ফলিং আছে, একটা পতন আছে। এইখানে তিনি আ পেতে চাওয়ার চেয়ে নিজেকে নিবেদনের পেছনেই বেশি সময় দিয়েছেন। অর্থাৎ নজরুল এখানে অনেক বেশি সাবমিসিভ। হুম? পুরুষ কবিরা সাধারণত এরকম সাবমিসিভ কবিতা লেখেন না। সাবমিসিভ কবিতা লিখতে গেলে আরেকটা ব্যাপার রয়েছে। যেটাকে বলা হয় ইগো নিয়ে একটা ঘটনা রয়েছে এখানে। কারণ যখনই কবিরা কোনো সাবমিসিভ কবিতা লিখবেন তখন কিন্তু অন্যের সামনে যাকে নিয়ে লেখা হচ্ছে তার সামনে নিজের ইগোটাকে একটু আ ছোট করে ফেলতে হয় বা ইগোটাকে একটু
নিজের ইমেজটাকে একটু খাটো করে হালকা করে দিতে হয়। অনেক কবি সেটা করতে চান নাই। হ্যাঁ? করতে না চেয়ে তাদের কবিতাটা হয়েছে অন্য ধরনের কবিতা। কিন্তু নজরুল সেটা করেছেন। কিরকম? আমি একটা কবিতা পড়ি। এরকম কোন একটি মেয়ে যাকে তার পাওয়া হচ্ছে না বা মেয়েটি হয়তো রাজি হচ্ছে না। মেয়েটি হয়তো তাকে ভালোবাসে কিন্তু নানান সামাজিক কারণে রাজি হচ্ছে না। তো তাকে উদ্দেশ্য করে কবি বলছেন যে, "কহ সেই কথা কহ, কেন বেদনার বোঝা বহ তুমি, কেন আপনারে দহ। আমি জানি মন নিয়তির লেখা, তবু সেই কথা বলো। ভিখারি ভিক্ষা পেয়েছ, তোমার যাবার সময় হলো। মুষ্টি ভিক্ষা চাহিয়া ভিখারি দৃষ্টি প্রসাদ পায়। অপরাধ সম, তবু আসে তারে ক্ষমা করো করুণায়। কেন অপমান সহি, দেখুন কি বলছে, কেন অপমান সহি নেমে আসি বিরহ যমুনা তীরে। রাগ করিও না, হয়তো চিনিতে পারোনি এ ভিখারিরে। নিজেকে ভিখারি বলছেন সরাসরি, এটা কিন্তু মানে সাধারণত কবিরা এভাবে লেখেন না। রাগ করিও না, হয়তো চিনিতে পারোনি এ ভিখারিরে। কি চেয়েছিল হয়তো বুঝিতে পারোনি কো তুমি হায়। তোমারে চাহিতে আসিনি, আমারে দিতে এসেছিল পায়। উম, পুরুষের নিবেদনের একদম চরম প্রকাশ। তোমারে চাহিতে আসিনি, আমারে দিতে এসেছিল পায়। তোমাকে চাওয়ার জন্য আসি নাই, বরং আমার যা কিছু তার সবকিছু নিবেদনের জন্য এখানে এসেছি। উম, আমি বলেছিলাম, আমি বলেছিল ধরায় যখন চলিবে যে পথ দিয়া, চরণ রেখা গো সেই পথে আমি বুক পেতে দেব প্রিয়া। হুম, আরো কিছু লাইন আছে এই কবিতায়, আমার সব তো মনে পড়ছে না। আর এরকম বলেছে যে, আমি বলেছিলাম আমারে ভিক্ষা লইয়া বাঁচাও মোরে, আমাকে ভিক্ষা নিলেই আমি বাঁচতে পারি, এইখানেই আমার তৃপ্তি, আমাকে ভিক্ষা লইয়া বাঁচাও মোরে। তুমি তো জানো না কত কাল আছি ভিক্ষা পাত্র ধরে। এই লাইনগুলোর সাথে যদি ফ্রয়েডিয়ান সাইকোলজির সাপেক্ষে ব্যাখ্যা করার কিছু জায়গা রয়েছে। কিভাবে মানুষের মধ্যে প্রেমবোধ এবং কামবোধ কিভাবে কাজ করে। তখন তো ফ্রয়েড এটা নিয়ে অনেক কাজ করেছেন। যার সব কাজ হয়তো পরবর্তীতে গ্রহণযোগ্য হয় নাই। কিছু বাতিল হয়ে গেছে। কিন্তু ফ্রয়েড তখন সাইকোলজির একটা বিশাল ফাউন্ডেশন তৈরি মানে সাইকোলজির উপর ইনসাইড আউট করে ফেলেছেন। নাড়িয়ে চাড়িয়ে ফেলেছিলেন ফ্রয়েড। ফ্রয়েডের দিক থেকে হয়তো এগুলো আলোচনার একটা সুযোগ রয়েছে। আমরা যাব না তো গভীরে। তিনি বলতে চাচ্ছেন যে এই যে নিবেদনটা তিনি করতে চান, এই নিবেদনে তার তৃপ্তি রয়েছে। এখানে সমালোচকরা প্রশ্ন করছেন যে কবির একটা পৌরুষের অভাব রয়েছে। আসলে নজরুলের সব কবিতা এমন, দিস ইজ ট্রু। এই ফ্যাক্টটা সত্য। হ্যাঁ, নজরুলের একটা কবি আমার জানার মতে নজরুলের একটা কবিতা বাদে প্রেমের কবিতাগুলোর মধ্যে আর সব কবিতাই এমন। এখন প্রশ্ন হলো যে সমালোচকরা যে এই অভিযোগটা করছেন, এই অভিযোগটা কতখানি শক্ত? আমি বলবো যে এই অভিযোগটা খুব বেশি পরিপক্ক না, খুব বেশি উম এই অভিযোগটা করতে গেলে যে পরিমাণ পাণ্ডিত্য লাগে সেই পাণ্ডিত্য এই সমালোচকদের নাই। কেন কথাটা বলবো? বলার কারণ হলো এই যে বিহারীলালকে মনে করেন। বিহারীলাল যখন ১ম বাংলা ভাষায় রোমান্টিক কবিতা লিখতে শুরু করলেন, তিনি কি লিখেছিলেন? যে কোনোভাবেই যখন তোমারে না পেলাম, একেবারে আমি যেন কি হয়ে গেলাম। অর্থাৎ এই যে নিজেকে মানে তোমাকে না পেয়ে আমার যে বেহাল দশা, এটা বলতে তার কিন্তু কোনো সংকোচ নাই। সাধারণত কবিরা এগুলো বলেন না, হ্যাঁ? যে সর্বদাই হু, হু করে মন, বিশ্ব যেন মরুর মতন, আ চারদিক ঝালাপালা, উহ! কি অনন্ত জ্বালা, অগ্নিকুণ্ডে পতঙ্গ পতন। এভাবে কিন্তু কবিরা সাধারণত কথা বলেন না। বিহারীলাল বলেছেন। কেন বলেছেন? বিহারীলালের বক্তব্য হচ্ছে, "তুমি কি মনে করো তার চেয়ে আমি কি অনুভব করি সেটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি তো মনে করতে পারো সেটা আমি অনুভব করলেও মনে করতে পারো, না করলেও মনে করতে পারো। কিন্তু আমি কি ভাবছি সেটা তোমার চেয়ে গুরুত্বপূর্ণ বা তোমার ভাবনার চেয়ে গুরুত্বপূর্ণ। এইজন্য আমি যত গভীরভাবে যতখানি প্রতিভার সাথে ভাবতে পারি, তোমার সেই ভাবার ক্ষমতাটা নাই। ফলে যেটাকে তুমি হয়তো ভাবছো যে ইগো ছোট করে ফেলা হচ্ছে। আমি হয়তো চিন্তা করছি বাংলা সাহিত্যকে নতুন করে লিখব। তাই এইভাবে লিখছি। কথাটা বলার কারণ এই, দেখুন নজরুল তো অনেক বড় কবি এবং অত্যন্ত প্রতিভাবান কবি। তার এই যে বলিষ্ঠতার অভাবের অভিযোগটা করা হয়েছে, তারাই তো বলছেন যে বিদ্রোহমূলক কবিতাগুলোতে তিনি অত্যন্ত বলিষ্ঠ। তাই না? তাহলে যিনি তার এক ধরনের কবিতায় তার এই পৌরুষ প্রকাশ করতে পারছেন, অন্য ধরনের কবিতায় পারছেন না, এই অভিযোগটা তো গ্রহণযোগ্য না। আমরা বলতে পারি যে এটা তার চয়েস। তিনি এইভাবেই এই কবিতাগুলো লিখতে চান।
হ্যাঁ, অর্থাৎ তিনি এই জায়গায় তার সেই বলিষ্ঠ রূপটা নিয়ে আসতে চান না। হুম? তিনি এখানে এরকম নিবেদনমূলকই হতে চান। কেন হতে চান সেটা অবশ্য সেই আলোচনায় যাব না আমরা। আরো অনেক হিসাব-নিকাশ রয়েছে এখানে। উম আমরা বলব যে এইভাবে লিখতে চাওয়াটা তার চয়েস। তিনি পারেন না, এইজন্য তিনি লেখেন না, ব্যাপারটা এমন না। তিনি চান এভাবে লিখতে, কারণ নজরুলের কাছে কি লেখা হচ্ছে তার চেয়ে কি অনুভূত হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ আগে তো অনুভূতি। আগে তো একটা অনুভূতি তৈরি হবে, তারপর সেটাকে শব্দে, বাক্যে ধ্বনি ব্যঞ্জনার সাহায্যে সাজানো হবে। তখন সেটা নির্দিষ্ট একটা ফর্মে একটা ফর্মে গেলে কবিতা হবে। যেকোনো কিছু লিখলে কিন্তু কবিতা হবে না। তো অনুভূতিটা যদি আমার মৌলিক না হয়, অনুভূতি যদি গুরুত্বপূর্ণ না হয়, অনুভূতি যদি কাব্যিক না হয়, তাহলে কবিতা রচনার প্রশ্নই আসে না। তিনি চিন্তা করেছেন তার যে অনুভূতি, সেই অনুভূতিটাকে তিনি কবিতা হিসেবে লিখছেন। মনে রাখতে হবে, এই অভিযোগ সত্ত্বেও নজরুলের মতো করে প্রেমের কবিতা কিন্তু আর কেউ লেখেনি। অর্থাৎ এই অনুভবটা তার একান্ত। তার মতো করে আর কেউ অনুভব করতে পারে না। হ্যাঁ? তিনি লিখেছেন এরকম যে, "চিনার পাখি পেলাম না কো জানার অবসর। গানের পাখি বসেছিলাম দুদিন শাখার পর। গান ফুরালে যাবো যবে, গানের কথাই মনে রবে, পাখি তখন থাকবে না কো থাকবে পাখির স্বর। উড়বো আমি কাঁদবে তুমি ব্যথার বালুচর।" এটা তিনি লিখেছেন তার ছায়ানটে। ছায়ানট কাব্যের গোপন প্রিয়া কবিতায় তিনি এটা লিখেছেন। হুম? আ আরো লিখেছেন যে, "পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি।" এই ধরনের ধারাটা, মানে কবিতার কথা, কবিতার ফর্ম বাদ দিলাম, কবিতার ফ্লো বাদ দিলাম। এই চিন্তার ধারাটা, এটা কিন্তু এখনকার কবিদের মধ্যেও নাই। এটা করতে হলে সর্বহারা হতে হয়। নিজেকে মানে একটা চিন্তা ভাবনার মধ্যে তার চূড়ান্ত রূপটা ধরতে পারতে হয়। যে তিনি এমনভাবে প্রেম করতে চান যেন তার মতো আর কেউ প্রেম করতে না পারে। এটা তিনি নিশ্চিত করতে চান। তখন এই ধরনের আ এক ধরনের অনিকেত মনোভাব তৈরি হয়। ঠিক অনিকেত মনোভাব বলতে বোঝাচ্ছি যে তার নিজের চিন্তার সামনে আর কোন কিছুই গুরুত্বপূর্ণ না। ঠিক আছে? এটা আধুনিক যুগের কিন্তু একটা বড় বৈশিষ্ট্য, অনিকেত মনোভাব। তো এইখান থেকে নজরুল হয়তো নিজেই এটা লিখেছেন। এটা নজরুলের নিজস্ব চয়েস। এটা আমরা মনে করি। আমার এটাই মনে হয়। তার একটা কবিতা রয়েছে যেখানে আ এই পৌরুষ ব্যাপারটা খুব চমৎকারভাবে এসছে। সেটাকে তিনি বলছেন এখানে, নাম মনে নাই, চক্রবাকেরই কবিতা। কবিতার এরকম লেখা আছে যে, "আমি জানি তুমি কেন চাহ না কো ফিরে। গৃহকোণ ছাড়ি আসিয়াছ আজ দেবতার মন্দিরে। পুতুল লইয়া কাটিয়াছে বেলা, আপনারে লয়ে শুধু হেলাফেলা। আ জানিতে না আছে হৃদয়ের খেলা আকুল নয়ন নীরে। এত বড় দায় নয়নে নয়নে নিমেষের চাওয়া কিরে। আমি জানি তুমি কেন চাহ না কো ফিরে।" এই জায়গায় কবি সরাসরি নিবেদনের বদলে আম আত্মপ্রকাশ করেছেন বলা যায়। তার এই কবিতার আর কোন লাইন মনে তো পড়ছে না এখন। হ্যাঁ, আরেকটা লাইন খুব চমৎকার লিখেছেন। "কিসের তোমার শঙ্কা এ আমি জানি, পরাণের ক্ষুধা দেহের দুতিরে করিতেছে কানাকানি।" হুম? আরো এটা অনেক বেশ বড় কবিতা। আমরা ওদিকে যাব না। চক্রবাকে অনেকগুলো প্রেমের কবিতা রয়েছে। দেখছেন কবিতাগুলোর ছন্দ কিন্তু প্রায় একই রকম। আ ৬-৬-২ মাত্রাবর্তিত ছন্দে সারা কবিতা লিখতে খুব পছন্দ করতেন। তার আরেকটা রূপমূলক কবিতা, মানে রূপ বর্ণনা করে কবিতা তিনি লিখেছেন খুব কম। হুম? আ একটু ওই রূপ বর্ণনার কবিতার চেয়ে তার নিজের অনুভূতি প্রকাশের মধ্যে হয়তো কোনো না কোনো অঙ্গের রূপ বর্ণিত হয়েছে। একটা কবিতাকে তিনি লিখেছেন কেবলমাত্র তার নায়িকার রূপ নিয়ে। সে কবিতার নাম হচ্ছে 'দোদুলদুল' সম্ভবত। হ্যাঁ, যেখানে লিখেছিলেন যে, "হাসির ভাস, ব্যথার শ্বাস, চপল চোখ আখির লাশ, নয়ন নীর অধর ফুল রাতুল তুল দোদুলদুল।" কে লিখেছেন যে হাসির ভাস মানে হাসির একটা আভাস, ব্যথার শ্বাস মানে আ ব্যথার অনুভূতির দিকে দীর্ঘশ্বাস, ব্যথার শ্বাস, চপল চোখ আখির লাশ। চপল চোখ তো বোঝেননি। এই লাশ মানে কিন্তু লাশ নয়। লাশ শব্দটা হচ্ছে লয়াকার, দন্তস্ব, লাস্যময়ী বলি না আমরা? সেই লাশ। ঠিক আছে? ওটার উচ্চারণ সম্ভবত লাশ হবে। হ্যাঁ? চপল চোখ আখির লাশ, নয়ন নীর অধর ফুল। হ্যাঁ? নয়ন নীর মানে হচ্ছে পানি, নয়ন নীর অধর ফুল। নয়ন পানির মতো, অধর ফুলের মতো। আ আতুল তুল দোদুল দুল। হুম? আ এইভাবে তিনি পুরো কবিতাটাতেই এই নায়িকার বিভিন্ন অঙ্গ তিনি বর্ণনা করেছেন। এটা সম্ভবত, আমার মনে নাই, এটা ছায়ানটের কবিতা সম্ভবত।
বইয়ে কিন্তু এগুলো পাবেন না। আমার লেকচারটা শুনতে হবে। নজরুল পড়তে হলে লেকচারটা শুনতে হবে। আমি অনেকগুলো বই থেকে পড়ে তারপরে এখানে বলছি। আম এছাড়া অন্যান্য কিছু কবিতায় হয়তো কিছু বর্ণনা চলে এসছে যেগুলো, হ্যাঁ? যেমন ধরুন এরকম একটা লাইন আছে যে, "আধখানা চাঁদ আকাশ পরে উঠবে যবে গরব ভরে, তুমি বাকি আধখানা চাঁদ হাসবে ধরাতে, তড়িৎ ছিঁড়ে পড়বে তোমার খোঁপায় জড়াতে।" এভাবে তিনি লিখেছেন। কিন্তু সেগুলো তার কবিতার অনুষঙ্গে, অনুষঙ্গে এসছে। এই একটা কবিতায় রয়েছে খুব বেশি যেখানে বর্ণনা করা হয়েছে। যাই হোক, আমার মনে হয় নজরুলের যে রোমান্সমূলক কবিতা বা প্রেমমূলক কবিতা সে আলোচনাটা হয়তো এখানে শেষ করা যেতে পারে।